নমস্কার, দেখছেন এবিপি আনন্দ। আপনাদের সঙ্গে আমি সৌমেন। শুরু করছি আনন্দ সকাল। বিষাক্ত স্যালাইনের প্রয়োগে প্রসূতি মৃত্যুর অভিযোগের পর উঠে গেছে একাধিক প্রশ্ন। সংস্থা কালো তালিকাভুক্ত হবার পরেও কি করে ব্যবহার হচ্ছিল সেই সংস্থার তৈরি স্যালাইন? স্যালাইন বন্ধের সরকারি নির্দেশের পরেও কি করে বিভিন্ন সরকারি মেডিকেল কলেজে রমরমিয়ে চলছে স্যালাইনের ব্যবহার? এ প্রসঙ্গে আবার বিস্ফোরক অভিযোগ করেছেন বিরোধী দলনেতা। আলোচনায় এর পাশাপাশি আজ নজরে থাকছে মালদার কালিয়াচকে ফের আক্রান্ত হয়েছে বিএসএফ। কোচবিহারে বাংকারের পাল্টা এবার বাংকার। আলোচনায় যারা আজ আছেন: দেবনারায়ণ সরকার, ডাক্তার কাজল কৃষ্ণ বণিক, ডাক্তার তন্ময় মুখোপাধ্যায়, ডাক্তার কবিউল হক এবং মনন্দা কাঞ্জিলাল। তবে শুরুতেই যেটা আপনাদের বললাম যে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস কোম্পানির তৈরি রিঙ্গার ল্যাকটেট স্যালাইনের ব্যবহারের ফলে সংক্রমণের জেরে মেদিনীপুর মেডিকেলে প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। কিন্তু সরকারি নিষেধাজ্ঞার পরেও খাস কলকাতা থেকে জেলায় উঠে এলো সেই স্যালাইন ব্যবহারের ভয়ঙ্কর ছবি। এই প্রেক্ষাপটে এদিন ফের স্বাস্থ্য দপ্তরের তরফে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। মেদিনীপুর মেডিকেল কলেজে সন্তানের জন্ম দিয়েই মৃত্যুর কোলে ঢলে পড়েছেন মা। অভিযোগ, পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস কোম্পানির তৈরি রিঙ্গার ল্যাকটেট স্যালাইনের ব্যবহারের ফলে সংক্রমণের জেরেই তার মৃত্যু হয়েছে। আর এই আবহে উঠে এসেছে আরো ভয়ঙ্কর ছবি। ন্যাশনাল মেডিকেল কলেজ থেকে আরজিকর মেডিকেল কলেজ, এসএসকেএম থেকে এনআরএস মেডিকেল কলেজ হাসপাতাল। অভিযোগ, শনিবারও ব্যবহার করা হচ্ছে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের রিঙ্গার ল্যাকটেট স্যালাইন। আজও এই ন্যাশনাল মেডিকেল কলেজে সেই ব্যান্ড হয়ে যাওয়া পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের আরএল ইউজ করা হচ্ছে। গত 7 তারিখ স্বাস্থ্য দপ্তরের বিজ্ঞপ্তি বলছে এই আরএলকে এক্ষুনি বন্ধ করতে হবে এবং লোকাল পারচেস করে আরএল সরবরাহ করতে হবে। কিন্তু তা সত্ত্বেও আমরা যেগুলো এই মর্মান্তিক ঘটনা ঘটে যাওয়ার পরেও এই যে হাসপাতাল, এই স্বাস্থ্য দপ্তরের যে ঘুম ভাঙেনি, যে আজ সেটার প্রমাণ আজকেও পেশেন্টদের, প্রসূতি মা যাদের সিজার হচ্ছে সে মাদের আরএল, সেই আরএল ব্যান্ড হয়ে যাওয়া পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল আরএল ইউজ হচ্ছে। নোটিশ করে প্রত্যেকটা ওয়ার্ডের এইচওডি এবং সিস্টার ইনচার্জ এবং এনএস ম্যাম এবং অল সর্ট অফ স্টাফকে, মানে মেডিকেল স্টাফকে ডিরেকশন দিচ্ছি নট টু ইউজ এনি টাইপ অফ প্রোডাক্টস। তাই আমি 10টা যে প্রোডাক্ট ইউজ করা যাবে না সেগুলোর উপর একদম পুরো কড়া নির্দেশও দিয়েছি যে প্রোডাক্ট হেন্সফোর্থ কোনোভাবেই কোনো ওয়ার্ডে স্টকে থাকলেও ইউজ করা যাবে না। তার মধ্যে যেমন আছে ফর এক্সাম্পল এনএস 3 লিটার্স আছে, রিঙ্গার ল্যাকটেট আছে, তার সঙ্গে একটা পিডিয়াট্রিক ডোজ আছে, ম্যানিটল আছে, কিছু প্যারাসিটামল আছে, লিভোফ্লক্সাসিন আছে, ওফ্লক্সাসিন এন্ড আদার্স। তো এগুলো আপাতত আমরা আরজি করে পুরোপুরি স্টপ, মানে বন্ধ করে দিলাম। একই ছবি কলকাতা লাগোয়া দক্ষিণ 24 পরগনা ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ থেকে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ, রায়গঞ্জ মেডিকেল কলেজেও। অভিযোগ, শনিবারও এভাবেই রোগীদের দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের রিঙ্গার ল্যাকটেট স্যালাইন। স্বাস্থ্য ভবন থেকে একটা নির্দেশ এসেছে যে যেই কোম্পানিটা স্ক্যানারে আছে তাদের সমস্ত প্রোডাক্ট, ফ্লুইড জাতীয় সমস্ত প্রোডাক্ট আপাতত বন্ধ রাখতে বলা হয়েছে। আজকেও এসেছে, এই 2-1 দিন আগেও এসেছিল। কোম্পানিটা মেনশন করা হয়নি, কোম্পানি আন্ডার স্ক্যানার বলে মেনশন করা আছে। এগুলো আর কি ডাউটফুল পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল কোম্পানির ডাউটফুল ফ্লুইড নিয়ে যেটা চিন্তা ভাবনা হয়েছে, যেটা ঘটনা ঘটেছে, সেটা যেন বন্ধ রাখা হয় এবং যেন সব তুলে নেওয়া হয়। কালকেই কথা হয়েছে, আমিও টিভিতে দেখেছি, প্লাস এমএসবির সাথে এটা কথাটা হয়েছে। যতক্ষণ না তদন্ত শেষ হচ্ছে এবং ল্যাব টেস্টের রিপোর্ট আসছে, ততক্ষণ ব্যবহার করা যাবে না ওই সংস্থার ওষুধ। যে কোম্পানির রিঙ্গার ল্যাকটেট থেকে তারা সন্দেহ করছেন সেই কোম্পানির যে সমস্ত ওষুধ আছে সেগুলো আপাতত বন্ধ থাকবে এবং সেগুলো টেস্ট হয়ে যাওয়ার পরে, যদি না হওয়া পর্যন্ত আর কি ওইগুলো ইউজ করা যাবে না। সব মিলিয়ে প্রশ্ন হলো, মানুষের জীবন নিয়ে এভাবে ছিনিমিনি খেলার অধিকার কে দিয়েছে? সন্দীপ সরকার, হিন্দোল দে ও ময়ূখ ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। বিভিন্ন সরকারি হাসপাতালে কি করে এই রিঙ্গার ল্যাকটেট ব্যবহার করা হচ্ছে অবশ্যই সেই আলোচনা তো আসবো, কিন্তু তার আগে ডক্টর বণিক, এটা আমি আপনার কাছ থেকে বুঝতে চাইছি যে আপনারা চিকিৎসকরা, এক্সপার্টরা বলে থাকেন যে এই রিঙ্গার ল্যাকটেট স্যালাইন শুধু জরুরি নয় প্রসূতিদের জন্য, একেবারে জীবনদায়ী একটা মেডিসিন। সেটার যদি এরকম বিষাক্ত হয়, যদি একদম ডাউনগ্রেডেড কোয়ালিটি হয়, এ তো মারাত্মক ভয়ঙ্কর। আসলে রিঙ্গার ল্যাকটেটের আমাদের চিকিৎসা বিজ্ঞানের ছাত্ররা, ডাক্তাররা আমরা বলতাম রিঅ্যাসিওর লাইফ, কিন্তু বর্তমানকালে আমার মনে হয় রিঅ্যাসিওরটা হয়ে গেছে রিভার্স লাইফ, জীবন কেড়ে নেওয়ার একটা ফ্লুইড মাত্র। এখন সত্যি কথা বলতে কি, হ্যাঁ ঘটনা রিঙ্গার ল্যাকটেট আমাদের বিভিন্ন কারণে
ব্লাড ভলিউম এবং ফ্লুইড ইলেকট্রোলাইট ব্যালেন্স মেনটেন করার ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী একটা ওষুধ, কোনো সন্দেহ নেই। প্রশ্নটা হচ্ছে সেটা বিষাক্ত কি বিষাক্ত নয় সেটা তো পরবর্তীকালে ল্যাবরেটরি টেস্ট করে প্রমাণিত হবে। আসলে চিকিৎসা বিজ্ঞানে যেমন গুড ক্লিনিক্যাল প্র্যাকটিস বলে একটি কথা আছে, ওষুধ প্রস্তুতকারী সংস্থাদের ক্ষেত্রেও কিন্তু একটা গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস বলে কথা আছে। আপনাদের স্মরণে থাকবে কিছুকাল আগে কতগুলি ভ্যাকসিন পর্যন্ত উৎপাদন বন্ধ হয়ে গেছিল, কেননা তারা গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস ফলো করছিলেন না। এইখানটাতেই প্রশ্ন হচ্ছে, ওষুধ বলুন সে ইঞ্জেকশনই হোক, স্যালাইনই হোক, ট্যাবলেটই হোক আর ক্যাপসুলই হোক, সেগুলো যেখানে প্রস্তুত হচ্ছে আবার যেখানে কনজিউম হচ্ছে, এই সমস্ত পথটাতেই লাইসেন্স পাওয়া থেকে শুরু করে ব্যবহারের উপযোগিতা প্রমাণিত হওয়ার পরে মানুষ গ্রহণ করবেন সেই পর্যন্ত কিন্তু একটা তীক্ষ্ণ নজরদারি, গুডস ইফেক্টিভ সার্ভাইলেন্স সিস্টেম বজায় রাখা উচিত। আমার ধারণা, আমি বিশ্বাস করি যে এই নজরদারি প্রক্রিয়ার কোনো একটা জায়গায় কারো একটা ভূমিকা ছিল যেখানে কিছু ঘাটতি থেকে গেছে এবং ফলত অত্যন্ত অস্বাস্থ্যকর একটা পরিবেশে এবং মানুষের জীবনের বিনিময়ে হয়তো প্রমাণিত হবে যে এই ওষুধগুলো যা আমরা কনজিউম করেছিলাম সেগুলো সঠিক নিয়ম মেনে প্রস্তুত হয়নি, নজরদারির ফাঁক ফোকর গলিয়ে মানে ভেজাল ওষুধ, কার্যহীন ওষুধ আমাদের বাজারে এসছে। চিকিৎসকরা, সে জুনিয়র ডাক্তার হোক, সিনিয়র ডাক্তার হোক, প্রাইভেট প্র্যাকটিস হোক, সরকারি জায়গায় সেগুলো ব্যবহার করতে বাধ্য হচ্ছেন, কেননা তাদের ব্যবহার করতেই হবে। আর সত্যি কথা বলতে কি শোনেন, খালি চোখে এই জাতীয় ফ্লুইড দেখে কোনো মানুষের পক্ষে বোঝা সম্ভব না যে এটার মধ্যে কার্যকারিতা আছে কিনা। একেবারে এই সাধারণ মানুষ, ডক্টর বণিক, সাধারণ মানুষ তো চিকিৎসকদের ওপরে, হাসপাতাল কর্তৃপক্ষের উপরে ভরসা রাখছেন। সেই ভরসা রেখে তারা তাদের পরিবারের সদস্যকে সুস্থ করে আনার জন্য হাসপাতালে ভর্তি করছেন, কিন্তু তারপর যখন এই ধরনের মারাত্মক হৃদয় বিদারক ঘটনা ঘটে যায়, একজন প্রসূতি মারা যাচ্ছেন, তার সন্তান জন্ম হওয়ার পরে 24 ঘন্টার মধ্যে মাকে হারাচ্ছে, নিঃসন্দেহে বড় প্রশ্ন যে এই দায়টা কার। শুধুমাত্র যে রিঙ্গাল ল্যাকটেট স্যালাইন বিভিন্ন হাসপাতালে ব্যবহার হচ্ছে তা নয়, এই ঘটনার পর সরকার আরও একটা নির্দেশ জারি করেছে। গত মঙ্গলবার পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল কোম্পানির তৈরি 14টি ওষুধ ব্যবহার বন্ধের নির্দেশ দিয়েছিল স্বাস্থ্য দপ্তর। তারপর গতকাল এই কোম্পানির 10টি ওষুধ বন্ধের নির্দেশিকা দিল আর.জি. কর হাসপাতাল কর্তৃপক্ষ। তাহলে কি এতদিন এই ওষুধগুলো ব্যবহার করা হচ্ছিল? স্বাস্থ্য দপ্তরের নির্দেশের পরই তা কেন বন্ধ করা হয়নি, সেই প্রশ্ন বড় হয়ে দেখা দিয়েছে। স্যালাইন থেকে সংক্রমণের অভিযোগে যখন প্রসূতি মৃত্যু ঘিরে রাজ্য জুড়ে তোলপাড় চলছে, তখন আর.জি. কর মেডিকেল কলেজের এই বিজ্ঞপ্তি ঘিরে নতুন করে তৈরি হয়েছে বিতর্ক। কারণ গত 7ই জানুয়ারি স্বাস্থ্য দপ্তরের তরফে নির্দেশিকা জারি করে বলা হয়েছিল পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল কোম্পানিকে উৎপাদন বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। স্বাস্থ্য দপ্তরের তরফে রাজ্যের সমস্ত সরকারি হাসপাতালে এই রিঙ্গাল ল্যাকটেট স্যালাইন সহ পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল কোম্পানির তৈরি 14টি ওষুধ ব্যবহার বন্ধের নির্দেশও গিয়েছিল। কিন্তু তারপরও কলকাতা সহ রাজ্যের একাধিক মেডিকেল কলেজ ও হাসপাতালে এই রিঙ্গাল ল্যাকটেট স্যালাইন ব্যবহার করা হয়েছে। আর এর মধ্যে এদিন আর.জি. কর মেডিকেল কলেজের তরফে এই নির্দেশিকা দেওয়া হয়েছে। তাতে রোগীদের সুরক্ষার কথা বলে রিঙ্গাল ল্যাকটেট স্যালাইন সহ 10টি ওষুধ ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, যেগুলো সবই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল কোম্পানির তৈরি। অর্থাৎ স্বাস্থ্য দপ্তরের নির্দেশের পরও শুধু রিঙ্গাল ল্যাকটেট স্যালাইন নয়, বাকি 9টি ওষুধও ব্যবহার করা হচ্ছিল আর.জি. কর মেডিকেল কলেজে। 4 দিন আগে স্বাস্থ্য দপ্তর নির্দেশিকা দিলেও কেন তা পালন করা হলো না? এর দায় কে নেবে? নজরদারি কোথায়? এই সব প্রশ্ন উঠছে। সন্দীপ সরকার ও পূর্ণেন্দু সিংহ রিপোর্ট, এবিপি আনন্দ। ডক্টর হক, এটা তো আরো একটা আশঙ্কার জায়গা। তার মানে গত কয়েকদিন ধরে বা কয়েক সপ্তাহ ধরে এই 10টা ওষুধ ব্যবহার করা হচ্ছিল। গোটা বিষয়টা নিয়ে তোলপাড় হওয়ার পর, সংবাদ মাধ্যমে আসার পর, এবিপি আনন্দ খবর করার পর স্বাস্থ্য দপ্তর নড়ে চড়ে বসছে। এখন আর.জি. কর হাসপাতাল কর্তৃপক্ষ বলছে যে এই ওষুধ কোম্পানি 10টা ওষুধ আপনারা ব্যবহার করতে পারবেন না, ইমিডিয়েট স্টপ করুন। দেখুন, শুধু গত 4 দিন নয়, তারও আগে থেকেও তো হচ্ছিল, গত 2 বছর ধরেও হচ্ছিল। তাহলে এই যে স্যার যেটা বলছিলেন যে উৎপাদনের পর থেকে টোটাল সাপ্লাই চেনে কোনো নজরদারি নেই, সমস্তটাই দেখা যাচ্ছে ধোঁয়াশার মধ্যে আছে। তাহলে এই যে কোম্পানির নাম করা হচ্ছে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস, তার নামে আর.জি. কর মেডিকেল কলেজের এমএসবিপি একটা নোটিশ বের করলেন যে এতগুলো ওষুধ ব্যবহার করা যাবে না। তার মানে তো এই ব্যবহার করা হচ্ছিল, তার আগে রিঙ্গাল ল্যাকটেট ব্যবহার করা হচ্ছিল। গত 1 বছর ধরে একটা স্ট্যাটিস্টিক্স বলছি যে 10 জন প্রসূতি তারা মৃত আর.জি. কর মেডিকেল কলেজের। আমার একজন জুনিয়র ডাক্তার ভাই সে বলেছে, এবং দায়িত্বের সাথে বলি, তখন এইটা নিয়ে হইচই হয়েছিল। তারা কি করেছিল যে রিঙ্গাল ল্যাকটেটটাকে ব্যবহার করা বন্ধ করলো।
তারা বলেছিল যে আমরা সমস্ত ওষুধগুলোকে স্ক্যানারের আন্ডারে নিয়ে আসতে হবে, এগুলোকে দেখতে হবে, তখন পুরো বিষয়টাকে ধামাচাপা দেওয়া হয়েছিল। তাহলে এই দায়টা কার? দায়টা তো শুধুমাত্র যে ওষুধ দিচ্ছেন, যে নার্স ওষুধ ঝোলাচ্ছেন, যে ডাক্তার দিচ্ছেন, অ্যাডভাইস করছেন, তার তো নয়। টোটাল সিস্টেমটা। আজকে সরকার দুর্নীতিগ্রস্ত নয়, দুর্নীতিগ্রস্তদের জন্যই সরকার। কারণ যে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের নাম বলা হচ্ছে, এরকমই হাজারো কোম্পানি আছে যে ড্রাগ কন্ট্রোল বলে কোনো বস্তু আছে। আজকে বিভিন্ন থাইরয়েডের ওষুধ বলুন বা এক ধরনের অ্যান্টাসিড ওষুধ, সেই ওষুধটাকে বলা হচ্ছে যে এই ওষুধটাকে ব্যবহার করবেন না, মিডিয়াতে বেরিয়ে গেছে। তাহলে এর দায় কার? তাহলে রাজ্য সরকার, কেন্দ্র সরকার, তারা তাদের যে সংগঠনগুলো আছে তারা কি ঠুটো জগন্নাথ হয়ে বসে আছে? আজকে যে প্রসূতির মৃত্যু হলো, খুব হৃদয় বিদারক ঘটনা। এই ঘটনা কি বারবার চলতে থাকবে? তাহলে তার আগে আমরা দেখলাম মেডিকেল কলেজে গত ফেব্রুয়ারি মার্চ মাসে বারবার দেখা যাচ্ছে রক্তক্ষরণের জন্য মৃত্যু হচ্ছে। তখন বলা হলো এক ধরনের হরমোন প্রবলেম হচ্ছে, সেই হরমোনটা দেওয়া হয় প্রসূতিদেরকে। যে ওষুধের কথা বলা হচ্ছে, যে ফ্লুইডের কথা বলা হচ্ছে, জীবনদায়ী ফ্লুইড, ডেফিনেটলি। তাহলে সেইটা আমরা মেডিকেল সায়েন্স জানি। আমরা যারা ডাক্তারি করি, সরকারি ক্ষেত্র বা বেসরকারি যেখানেই হোক না কেন, যে ওষুধটা আসছে সেই ওষুধটার গুণগত মান যারা সরবরাহ করছে, যারা তার নজরদারি করছে, তাদের দায়িত্ব বর্তায় না? তাহলে এই দায়িত্ব সরকার কি তার দায়িত্ব অস্বীকার করতে পারে? ডক্টর হক, একেবারে যে প্রশ্ন ইতিমধ্যে উঠতে শুরু করেছে বিভিন্ন মহল থেকে, যে সরকার, স্বাস্থ্য ভবন কি এই দায়িত্ব অস্বীকার করতে পারে? আরও একটা বিষয়, সেটা হচ্ছে যে এইভাবে প্রসূতি মৃত্যুর পর গোটা বিষয়টা সামনে আসার পর এই আশঙ্কাটা তৈরি হচ্ছে যে সাম্প্রতিক অতীতে বিভিন্ন সরকারি হাসপাতালে বেশ কিছু প্রসূতির মৃত্যু হয়েছিল। প্রশ্ন তৈরি হচ্ছে সেই প্রসূতি মৃত্যুর পিছনে তাহলে কারণটা কি ছিল? একটা আশঙ্কার জায়গা তৈরি হয়ে গেছে। যখন এই ঘটনা ঘটে গিয়েছে গত 2-3 দিনে, এটা নিয়ে রাজনৈতিক চাপানুতরও চলছে। অভিযুক্ত সংস্থার এক ডিরেক্টরের সঙ্গে দক্ষিণ কলকাতার প্রভাবশালী পরিবারের যোগ রয়েছে। নিষিদ্ধ স্যালাইন ব্যবহারে প্রসূতির মৃত্যুর অভিযোগের ঘটনায় স্যালাইন প্রস্তুতকারী সংস্থাকে নিয়ে এমনই বিস্ফোরক অভিযোগ করেছেন বিরোধী দলনেতা। এমনকি এই ঘটনায় ইডি তদন্তের দাবি তুলেছেন তিনি। নির্দিষ্ট কোনো তথ্য থাকলে তদন্তে সাহায্য করুন বলছে তৃণমূল। দেখুন, এই কোম্পানির মধ্যে মুকুল ঘোষ বলে একজন ডিরেক্টর আছে, তার সঙ্গে সরাসরি কলকাতার, দক্ষিণ কলকাতার প্রভাবশালী পরিবার যারা এই রাজ্যটাকে চালায়, তাদের সঙ্গে যোগ আছে। নির্দিষ্ট কোনো তথ্য বা এমন কিছু থাকে যেটা তদন্তে সহযোগিতা করতে পারে, তো তিনি সেগুলো দিয়ে তদন্তে সহযোগিতা করতে পারেন। নিষিদ্ধ স্যালাইন ব্যবহারে প্রসূতি মৃত্যুর অভিযোগ ঘিরে তোলপাড়ের মধ্যেই এবার বিস্ফোরক অভিযোগ তুললেন শুভেন্দু অধিকারী। এদিন সকালে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিরোধী দলনেতা অভিযোগ করেন, এক সূত্র আমাকে জানিয়েছে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের ডিরেক্টরদের নামে শত শত ভুয়ো কোম্পানি রয়েছে। তাদের সংস্থার ওপর এত গুরুতর নিষেধাজ্ঞা জারি করা সত্ত্বেও পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলিতে তাদেরকে নিম্নমানের ওষুধ সরবরাহের অনুমতি দেওয়া হয়েছে। রাতে এ নিয়ে সরকারের বিরুদ্ধে আরো সুর চড়ান তিনি। আমার তো মনে হয় স্বাস্থ্য সচিব এবং স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধে ক্রিমিনাল অফেন্সের এফআইআর হওয়া উচিত। কারণ 22 সালে যে কোম্পানির মেয়াদ শেষ, নারায়ণ স্বরূপ নিগম কি করে 6 মাসের এক্সটেনশন দিয়েছে এই কোম্পানিকে? না, এক্সচেঞ্জ অফ মানি, সিঙ্গল এজেন্ডা, টু আর্ন মানি, টু কালেক্ট মানি, অনলি থিং ইজ মানি। টিএমসি মেন মানি মানি মানি। আমি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডাজিকে অনুরোধ করেছি যাতে ড্রাগ কন্ট্রোলার কমিশনার এ বিষয়ে অ্যাকশন নেন, এবং আমি মনে করি এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের এই কেসটা নিয়ে নেওয়া উচিত। এই ভুল যদি হয়ে থাকে তাহলে সেই ভুলটা কে বা কারা দায়ী, এগুলো তো তদন্ত সাপেক্ষ এবং যথাযথ গুরুত্বের সঙ্গে স্বাস্থ্য দফতর তদন্ত করছে। এর বাইরে যদি বিরোধী দলনেতার কাছে নির্দিষ্ট কোনো তথ্য বা এমন কিছু থাকে যেটা তদন্তে সহযোগিতা করতে পারে, তো তিনি সেগুলো দিয়ে তদন্তে সহযোগিতা করতে পারেন। স্যালাইন বিতর্ক কিংবা শুভেন্দু অধিকারীর অভিযোগ প্রসঙ্গে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের তরফে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সমীরণ পাল, অনির্বাণ বিশ্বাস ও ঝিরম করঞ্জয়ের রিপোর্ট, এবিপি আনন্দ। দেবনারায়ণ সরকার, আপনার কাছে আমার দুটো প্রশ্ন। এক হচ্ছে, ইতিমধ্যে যেটা প্রশ্ন উঠতে শুরু করেছে, এই ঘটনার দায় স্বাস্থ্য ভবন তথা সরকার আদৌ এড়াতে পারে কিনা। আর দুই, আপনি শুনলেন শুভেন্দু অধিকারী তো বিস্ফোরক অভিযোগ করছেন যে শাসক দলের সঙ্গে যোগাযোগ ছিল এই কোম্পানির ডিরেক্টরদের। প্রথম উত্তর হচ্ছে, নো এনিবডি উইল সেভ ইউ ফ্রম অ্যাকসেপ্টিং দ্য রেসপন্সিবিলিটি। কোন অজুহাতই সরকারকে দায় থেকে এড়াতে পারবে না। কারণ এটা আমি গত 2 দিন ধরে বলছি যে
যে জিনিসটা গত মাসের 10 তারিখে কর্ণাটক সরকার পরিষ্কার ব্যান্ড করলো, পশ্চিমবঙ্গ ব্যান্ডের ব্যাপারে কি করলো, তারপরে হাসপাতালগুলোতে এই ওষুধ চলে কি করে? তার মানে ব্যান্ড করলে তো হলো না, তার সাবস্টিটিউট ওষুধ তো সরকারকে বলে দিতে হবে। সেই জিনিসটা গত 10 তারিখে, এই মাসের 7 তারিখে নাকি সরকার একটা সার্কুলার দিয়েছে। সুতরাং এতদিন সেই ওষুধ চলেছি, যা আমি সংবাদপত্রে দেখছি। সুতরাং এটা সরকারের একটা, নিঃসন্দেহে সরকারের একটা দায়, অস্বীকার করে কোনো লাভ নেই। সুতরাং এই দায়কে সরকার দিতে হবে। কিভাবে সরকার? আমি গত 2 দিন ধরে একই কথা বলছি। এবারে আছে শুভেন্দুবাবুর বক্তব্য। সত্যকে যথার্থ সত্য বলে গ্রহণ করছি কিনা, মানুষকে তার পরীক্ষা দেওয়া চাই। রবীন্দ্রনাথ গোড়াকে বলেছিল সত্য কিনা, নিশ্চয়ই উনি ইডির কাছে বলুক, সিবিআইয়ের কাছে বলুক, কোন সত্য এই ক্ষেত্রে মারণ কোনো কিছু বলি, উনি অনেক কিছু বলেন, এই সত্য আছে কিনা কেন্দ্রীয় সরকার সবকিছু। কিন্তু দেবনারায়ণ বাবু যে প্রশ্ন মূলত সামনে এসে দেখা দিচ্ছে সেটা হচ্ছে যে একের পর এক নির্দেশের পরেও কি করে স্যালাইন ব্যবহার হচ্ছিল, কেন আরজিকর হাসপাতাল কর্তৃপক্ষ এবিপি আনন্দে খবর সম্প্রচার হওয়ার পর ঘোষণা করবে, নোটিশ জারি করে যে 10টা ওষুধ আপনারা বন্ধ করুন। আচ্ছা, আর একটা কথা সত্য, 44টি ওষুধ অত্যন্ত নিম্নমানের সারা ভারতে। এই ফার্মাসিউটিক্যালে 80% বন্ডের টাকা পায় মুখোপাধ্যায়। ফার্মাসিউটিক্যালে 44টা দাবা বলতে দিন শুনেছি, হ্যাঁ সব বিজেপি শুনে নিন সব বিজেপি শুনে নিন। এবার শুধু পশ্চিমবঙ্গের আমি শুনেছি আপনার কথা, তন্ময়দা। আচ্ছা দেখুন, এই যে এত নোটিশ, এত কথাবার্তা হচ্ছে, একজন 22 বছরের মহিলার মৃত্যুর পরে, একটা সদ্যজাত শিশু তার মাকে হারানোর পরে দেবনারায়ণ দা যথার্থভাবে প্রশ্নটা করেছেন যে এই সরকার কেন যে নিষেধ করেও এই হাসপাতালে চলছিল, কারণ ওইগুলো শুধু খাতায় কলমে হয় আমাদের রাজ্যে, আসল প্রকৃত কাজটা হয় না। আজকে কর্ণাটকের কথা বলছেন, সেখানে 4 জন প্রসূতি মায়ের মৃত্যু হয়েছে, তারপরে সেখানে সরকার বলেছে সমস্ত সরকারি হাসপাতালে অডিট করতে, দেখতে কোথাও এই স্যালাইন আছে কিনা, যাতে কেউ সেটা ব্যবহার করতে না পারে। আমাদের পশ্চিমবঙ্গে হয়েছে কি? আর এই এখন যে বলা হচ্ছে তদন্ত, এই তদন্তের নামে পশ্চিমবঙ্গের প্রহসন হয়। আমরা জানি সন্দীপ ঘোষের বিরুদ্ধে ওই তদন্ত করেছিল টালা পুলিশ থানা, বলেছিল ক্লিন চিট দিয়েছিল। তদন্ত কোন পর্যায়ে রয়েছে অবশ্যই সেই বিষয়ে আমরা আলোচনা করব, তবে তার আগে যেটা আপনি জানাবো যে এই ঘটনার পর 13 সদস্যের মেডিকেল টিম মেদিনীপুর মেডিকেল কলেজে গিয়েছিল এবং এই ঘটনার পর রাজ্য জুড়ে তোলপাড় শুরু হয়েছে। অবশ্যই সেই বিষয়ে আমরা বিস্তারিত তথ্য নিয়ে আসবো বিরতির পর, সঙ্গে থাকুন। আপনার বইতে হলিস্টিক আছে তো? সাবধান, অনেকে পুরনো প্যাটার্নের বই বিক্রি করছে। আমরাই একমাত্র ভরসা, রায়ু মার্টিন, কোশ্চেন ব্যাংক ইংলিশ ও প্রশ্ন বিচিত্রা। हिंद थर्मल स्पोरोल, बड़े आराम से। একটা অনুভূতি আমাদের সবারই ক্ষেত্রে এক, ঘরে ফেরার অনুভূতি, তাই না? কারণ নিজের জায়গায় আছে আসল সুখ, আসল শান্তি আর বিশ্বাস। ঠিক যেমন বোরোলিনে, যা দেয় রুক্ষ ত্বক থেকে হাসি খুশি ত্বক রাতারাতি। তাই বোরোলিন রোজ রাতে। নতুন বছরে বিয়ের সেরা বেনারসি একমাত্র ঠিকানা শাহবাবুর আদি ঢাকেশ্বরী। সবচেয়ে শক্তিশালী ক্যাপ্টেন 600 EQR, বাড়ির আসল শক্তি। সবচেয়ে শক্তিশালী ক্যাপ্টেন 600 EQR, বাড়ির আসল শক্তি। কোষ্ঠকাঠিন্য থেকে এক রাতেই মুক্তি। ডক্টর এস.সি. দেব হোমিও রিসার্চ ল্যাবরেটরির রিল্যাক্স ট্যাবলেট, সম্পূর্ণভাবে রাসায়নিক মুক্ত এবং ভেষজ দ্বারা উৎপাদিত ঔষধ, যা বেদনাহীনভাবে কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি দেয়। কৃষ্ণচন্দ্র দত্ত কুকমি প্রাইভেট লিমিটেডের ডাটা গুঁড়ো মশলা। Lights. The all new Jupiter is more than more. Call alerts, navigation and some more. Mileage is much more. The all new এসে গেছে একদম নতুন টিভিএস জুপিটার, ইন্ডিয়ার নতুন। ज़्यादा इकुआ अधिकम बेशी शास्ता अधिका वधु बेसी।
সন্তোষ মিত্র স্কোয়ার শিয়ালদা লেবুতলা পার্কে চলছে নবম বছরের খাদ্য মেলা চেটেপুটে। মধ্য কলকাতা ক্লাব সমন্বয় সমিতি আয়োজিত এই মেলার আজই শেষ দিন, চলবে দুপুর 12টা থেকে রাত 10টা। সবার রইল আমন্ত্রণ। বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে উইথ বিড়লা ফার্টিলিটি এন্ড আইভিএফ চেইন অফ দ্য ইয়ার ফর ইস্ট। নিষিদ্ধ স্যালাইন প্রয়োগে প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে তোলপাড় চলছে রাজ্যে। এরই মধ্যে শনিবার মেদিনীপুর মেডিকেল কলেজে যায় স্বাস্থ্য দপ্তরের তদন্তকারী দল। কলেজের অধ্যক্ষ সহ কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকের পাশাপাশি গুরুতর অবস্থায় ভর্তি থাকা প্রসূতিদের সঙ্গেও দেখা করেন তারা। নমুনা সংগ্রহ করা হয়েছে বিভিন্ন ওষুধের। মৃত্যুর পরে তদন্ত করে কী লাভ, প্রশ্ন তুলছে মৃত প্রসূতি পরিবার। শনিবার মেদিনীপুর মেডিকেল কলেজে গেল স্বাস্থ্য দপ্তরের 13 জনের তদন্তকারী দল। সকাল 11:30 নাগাদ হাসপাতালে ঢুকে প্রথমে প্রিন্সিপালের অফিসে চলে যান তদন্তকারী দলের সদস্যরা। সেখানে মেদিনীপুর মেডিকেল কলেজের প্রিন্সিপাল সহ হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে প্রায় 2 ঘন্টা বৈঠক হয়। বৈঠকের পর তদন্তকারী দলের সদস্যরা চলে আসেন মেদিনীপুর মেডিকেলের প্রসূতি বিভাগের সিসিইউতে। এই সিসিইউতেই ভর্তি রয়েছেন শেখ আজাদ আলীর ভাগ্নি, যিনি বৃহস্পতিবার কন্যা সন্তানের জন্ম দেন। কিন্তু প্রসবের পরেই শারীরিক অবস্থার অবনতি হয় তার। অবস্থা খুব একটা ভালো ঠেকছে না। সিজার করা হয়েছিল, সিজার করার পরে ব্লিডিং বন্ধ হচ্ছিল না, তার জন্য আবার ঘুরিয়ে ওটি করলো। বলছে এটা কোনো অপারেশনের ভুল নয়, এটা কোনো মেডিসিন রিলেটেড ইস্যু। অতএব আমাদের এই বোর্ড গঠন হয়েছে, আসছে কলকাতা থেকে। এটা স্যালাইন থেকেও হতে পারে বা অন্যান্য কিছু মেডিসিন থেকেও হতে পারে। এটা মেডিসিনের কারণে হয়ে থাকে, এটা তো দায়ী সম্পূর্ণ স্বাস্থ্য দপ্তরের বা মাতৃমায় হসপিটালের কর্তৃপক্ষের দায়ী, মেদিনীপুর মেডিকেল কলেজ। মেদিনীপুর মেডিকেল কলেজে প্রসূতিদের স্যালাইন ছাড়াও আরো কি কি ধরনের ওষুধ দেওয়া হচ্ছে তার নমুনা সংগ্রহ করেন তদন্তকারী দলে থাকা ড্রাগ কন্ট্রোল বিভাগের আধিকারিকরা। কি কারণে মৃত্যু হলো প্রসূতির? বাকি 3 জন প্রসূতির অবস্থা আচমকা কি করে আশঙ্কাজনক হয়ে উঠল? নিষিদ্ধ স্যালাইনের ব্যবহারের ফলে কি এই ভয়ঙ্কর পরিস্থিতি? সরকারি মেডিকেল কলেজে এমনটা হলে তার দায় কার? কেন নিষিদ্ধ স্যালাইন হাসপাতালে ব্যবহার করা হচ্ছিল? এই সব প্রশ্নের উত্তর এখনো মেলেনি। এদিন স্বাস্থ্য দপ্তরের তদন্তকারীরা যখন মেদিনীপুর মেডিকেল কলেজে সব খতিয়ে দেখছেন, তখন এই তৎপরতা আগে কেন দেখানো হলো না, সেই প্রশ্ন তুলেছে মৃত প্রসূতির পরিবার। এখন তদন্ত করে কি লাভ? আমাদের যা অবাধ্য হয়ে গেছে, ছেলেগুলোকে মানুষ করব কি করে? এইটুকু বাচ্চাগুলা দুধ খাইয়ে রাখা হচ্ছে, মায়ের দুধ পাচ্ছে না বাচ্চারা। ঝিলাম করঞ্চাই, সৌমেন চক্রবর্তী ও সোমনাথ দাসের রিপোর্ট, এবিপি আনন্দ। ডক্টর বণিক, গত 10ই ডিসেম্বর কর্ণাটক সরকারের তরফ থেকে এই সংস্থাকে কালো তালিকাভুক্ত করা হলো। তারপর সরকারের তরফ থেকে একটা নির্দেশিকা জারি করা হলো। গত 7ই জানুয়ারি বিভিন্ন হাসপাতালে সে নোটিশ পাঠানো হলো। গত 1 মাসে যদি স্বাস্থ্য দপ্তর তৎপরতা দেখাতো, তাহলে আজকে এই মর্মান্তিক ঘটনাটা ঘটতো না। অত্যন্ত দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক। লজ্জা লাগে ভাবতে যে একটা সময় আমরাই বলতাম হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। আর আজকে কর্ণাটক চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার পরেও আমরা সে কাজটা করে দেখাতে পারলাম না। এই লজ্জা রাখবো কোথায়? আমাদের রাজ্যের, আমাদের প্রশাসনের এবং আমাদের এই ওষুধ তার গুণগত মান নিয়ন্ত্রণ করবার যে সংস্থাগুলি রয়েছে বাজার থেকে তুলে এবং পরীক্ষা করবার জন্য, আমি যতদূর খবর নিয়ে জেনেছি সেই দপ্তরে কিন্তু পর্যাপ্ত পরিমাণে কর্মচারী, ল্যাবরেটরি টেস্ট করবার জন্য উপযুক্ত প্রশিক্ষণপ্রাপ্ত কর্মী তাদের অভাব রয়েছে। এই যতক্ষণ না সমস্ত জায়গায় তার যে হিউম্যান রিসোর্সেস কমপ্লিটলি এনগেজ করা হবে এবং তাদেরকে প্রশিক্ষণ দিয়ে প্রস্তুত করা হবে, ততক্ষণ পর্যন্ত এই ব্যবস্থা চলতে থাকবে বলেই আমাদের ধারণা। এবং মনে রাখতে হবে কিন্তু আজকে একটা মায়ের মৃত্যু শুধুমাত্র ওই একটা পার্টিকুলার ফ্লুইডকে দিয়ে আঙুল দেখালে হবে না। এর সাথে সামগ্রিক পরিস্থিতি তা বিচার করতে হবে। কোথায় অপারেশন হচ্ছে, কোথায় ট্রিটমেন্ট হচ্ছে, কই ধরনের ওষুধ ব্যবহার করছে, কতগুলো ওষুধ ব্যবহার করা হচ্ছে, কখন প্রয়োজনীয় হস্তক্ষেপ করা হচ্ছে, সবটাই কিন্তু গুরুত্বপূর্ণ। নট ইন আইসোলেশন বাট ইন কম্প্রিহেন্সিভ ওয়ে ইউ হ্যাভ টু অ্যানালাইজ। আমাদেরকে
বিশ্লেষণ করে দেখতে হবে কেন এরকম ঘটনা ঘটছে এবং একেবারেই। তদন্ত করে অর্থাৎ শুধুমাত্র সামগ্রিকভাবে আইডেন্টিফাই করলে হবে না, সামগ্রিকভাবে প্রয়োজনে এই দৃষ্টান্তমূলক স্বাস্থ্য ব্যবস্থা নিতে হবে। পরিকাঠামোটার রুটে পৌঁছতে হবে। মনন্দাদি, দেখো সমস্যাটা কি জানো তো, এই যে আজকে বা বেশ কিছুদিন ধরে এই ঘটনাটা নিয়ে আলোচনা হচ্ছে, এরপর এই ঘটনার আলোচনা বন্ধ হয়ে যাবে, আবার একই অবস্থা ফিরে আসছে। এইটাই হচ্ছে মূল সমস্যা। কর্ণাটকে বন্ধ হওয়ার পরে ওয়েস্ট বেঙ্গলে কেন বন্ধ হলো না, ডাক্তারবাবুরা প্রশ্ন তুলছেন। আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে 78% মানুষ পশ্চিমবঙ্গে সরকারি স্বাস্থ্য ব্যবস্থার উপর নির্ভরশীল, তাদের বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থায় যাওয়ার উপায় নেই। সেই অসহায় মানুষগুলোর জীবন নিয়ে আমরা কেন ছিনিমিনি খেলবো? এবং আরেকটা ব্যাপার হচ্ছে পশ্চিমবঙ্গে মর্টালিটি রেট ভীষণ বেশি, ম্যাটারনাল মর্টালিটি রেট ভীষণ বেশি। কাজে এই ব্যাপারগুলো দেখার দায়িত্ব কিন্তু প্রথমত স্বাস্থ্য দপ্তরের। যখন কোনো অভিযোগ জমা পড়ে সেটাকে কেন ঠিকমতো দেখা হয় না, মনিটরিংয়ের কেন এত অভাব? আর ডাক্তারবাবু একটু আগে একটা দামি কথা বললেন, দপ্তরে লোক নেই, শিক্ষিত মানুষের তো অভাব নেই যারা চাকরি করতে চায়, তাহলে কেন এত কম কর্মনিযুক্তি? মানুষ চাকরি চাইছে, কেন চাকরি দিচ্ছি না? পুলিশ ডিপার্টমেন্টে সিভিক ভলেন্টিয়ার কাজ করবে, ডাক্তারির যে সমস্ত কাজকর্ম সেখানে যোগ্য মানুষ থাকবে না যারা মনিটরিং করবে এই ড্রাগ কন্ট্রোলের ব্যাপারে, সেখানে লোক কেন এত? একেবারেই মনন্দি, অর্থাৎ এই একটা ঘটনা সামনে এসছে, কিন্তু সামগ্রিকভাবে যেটা বিশেষজ্ঞরা বলছেন সেটা হচ্ছে যে এই স্বাস্থ্য পরিকাঠামোর রুটে পৌঁছতে হবে। এই স্বাস্থ্য পরিকাঠামোর কোথায় কোথায় গলদ রয়েছে সেগুলোকে একেবারে পিন পয়েন্টেড করে খুঁজে না বের করলে এই ধরনের বিপর্যয় ভবিষ্যতেও ঘটার আশঙ্কা থাকছে। একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছে আলোচনায়, সঙ্গে থাকুন। পরীক্ষা পদ্ধতিতে আবার পরিবর্তন কিভাবে হবে মূল্যায়ন? পর্ষদ নির্দেশিত হলিস্টিক প্রোগ্রেস কার্ড নিয়ে রায়ো মার্টিনে প্রথম নতুন প্রশ্ন কাঠামো সহ রায়ো মার্টিন, প্রশ্ন বিচিত্রা ও কোশ্চেন ব্যাংক ইংলিশ। নতুন বছরে বিয়ের সেরা বেনারসি একমাত্র ঠিকানা শাহবাবুর আদি ঢাকেশ্বরী। blemish free and glowing skin. Start your day with Papaya Clean. Ossia Herbals Papaya Clean Face Wash. নজর না লাগে। ক্যাপ্টেন রাস্ট গার্ড জং প্রতিরোধক টিএমটি বার দেয় জং থেকে মুক্তি। ক্যাপ্টেন রাস্ট গার্ড জং প্রতিরোধক টিএমটি বার দেয় জং থেকে মুক্তি। নিষেধাজ্ঞা সত্ত্বেও বাঁকুড়া মেডিকেলে মেল মেডিসিনে ওয়ার্ডে ভর্তি থাকা রোগীদের দেওয়া হচ্ছে নিষিদ্ধ স্যালাইন। আগের স্যালাইনের বোতল এখন ব্যবহৃত হচ্ছে না, দাবি কর্তৃপক্ষের। শুধু বাঁকুড়া মেডিকেল নয়, রায়গঞ্জ মেডিকেল ও ডায়মন্ড হারবার মেডিকেলেও অবাধে নিষিদ্ধ স্যালাইনের ব্যবহার। আর কত প্রাণ গেলে ফিরবে হুঁশ, উঠছে প্রশ্ন। নিষিদ্ধ স্যালাইন দেওয়ার জেরেই কি মেদিনীপুর মেডিকেলে প্রসূতির মৃত্যু? আরও 2 জন প্রসূতি ভর্তি সিসিইউতে। এক প্রসূতির অবস্থা আশঙ্কাজনক, রাখা হয়েছে ভেন্টিলেশনে। কালো তালিকাভুক্ত পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের চোপড়ার ফ্যাক্টরি ও শিলিগুড়ির অফিসে পৌঁছালো এবিপি আনন্দ। 7 ডিসেম্বর ড্রাগ কন্ট্রোল প্রোডাকশন বন্ধ করার নির্দেশ দেওয়া হয়। এই কোম্পানি মুকুল ঘোষ ডিরেক্টর আছে, তার সঙ্গে দক্ষিণ কলকাতার প্রভাবশালী পরিবার যোগ আছে। নির্দিষ্ট কোনো তথ্য থাকে তো তিনি সেগুলো দিয়ে সহযোগিতা করতে পারেন। মালদার কালিয়াচকে আক্রান্ত বিএসএফ, 20 জন বাংলাদেশি চোরাচালানকারীদের সশস্ত্র হামলা, ছত্রভঙ্গ করতে শূন্যে 2 রাউন্ড গুলি বিএসএফ এর, উদ্ধার ফেন্সিডিল, ধারালো অস্ত্র। কোচবিহারের মেখলিগঞ্জ সীমান্তে বন্ধ কাঁটাতার লাগানোর কাজ, ওপারে বাংকার বানাচ্ছে বিজেপি, দাবি স্থানীয়দের। পাল্টা ভারতীয় ভূখণ্ডে বাংকার তৈরি বিএসএফ এর, সাহায্য গ্রামবাসীদের। এবার সাসপেন্ডেড আরাবুলের বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা রুজু পুলিশের। জামিন অযোগ্য ধারায় মামলা রুজু আরাবুল ও তার ছেলে হাকিমুলের বিরুদ্ধে, গ্রেপ্তার 1। চাটা দে, আমার একটা চা দেন। আমারটা বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।
প্রসূতি মৃত্যুর পর পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের স্যালাইন নিয়ে বিতর্ক শুরু হয়ে গেছে। এই প্রেক্ষাপটে উত্তর দিনাজপুরের চোপড়ার 3 মাইল হাটে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের কারখানায় পৌঁছে গেল এবিপি আনন্দ। আর এই সংস্থার শিলিগুড়ির অফিসেও সন্ধ্যায় পৌঁছলো এবিপি আনন্দ। শনিবার উত্তর দিনাজপুরের চোপড়ার 3 মাইল হাটে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের কারখানায় পৌঁছয় এবিপি আনন্দ। এখানেই ডিসেম্বর মাসে 3 দিন ধরে অভিযান চালানো হয়েছিল। কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল বিভাগ সূত্রে খবর, 2024 সালে কর্ণাটকের বেলারি এবং চিত্রদুর্গ জেলায় পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল সংস্থা 11,425 বোতল, টুমকুর জেলায় 11,400 বোতল, ব্যাঙ্গালোরে 9,650 বোতল রিঙ্গার ল্যাকটেট সরবরাহ করে। অভিযোগ, সমস্ত বোতলই নিম্নমানের ফ্লুইডে ভরা ছিল। এর জেরে বেলারি জেলা হাসপাতালে 5 প্রসূতির মৃত্যুর অভিযোগ ওঠে। 4 থেকে 6 ডিসেম্বর পর্যন্ত 3 দিন ধরে চোপড়ার 3 মাইল হাটে সংস্থার প্লান্টে চলে অভিযান। এরপর 10ই ডিসেম্বর উৎপাদন বন্ধের নির্দেশ জারি করে রাজ্য ড্রাগ কন্ট্রোল। এদিন দেখা যায় পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল সংস্থার দেওয়ালে সাঁটানো রয়েছে একটি নোটিশ, যাতে লেখা 11ই ডিসেম্বর 2024 থেকে বন্ধ থাকবে উৎপাদন। সন্ধ্যায় পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের শিলিগুড়ির অফিসেও পৌঁছয় এবিপি আনন্দ। বন্ধ অফিস, দেখা মেলেনি সংস্থার 3 ডিরেক্টরের, কৈলাস কুমার মিত্রকা, নীরজ মিত্তল ও মুকুল ঘোষের। বিতর্কের মুখে কবে সামনে এসে প্রতিক্রিয়া দেবে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল? সনোজ ঝা, সুদীপ চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। দেবদানন্দা, কিছুক্ষণ আগে শুনিয়েছিলাম যে যেখানে শুভেন্দু অধিকারী অভিযোগ করছেন যে সরাসরি এই সংস্থার সঙ্গে তৃণমূল কংগ্রেসের যোগসাজশ রয়েছে, তাদের সাপোর্ট ছাড়া কখনো এই জিনিস চলতে পারে না। এবিপি আনন্দ এই ফ্যাক্টরিতে পৌঁছে গেল, সেখানে গিয়ে দেখলো যে সেখানে একটি নোটিশ লাগানো রয়েছে 11ই ডিসেম্বর থেকে উৎপাদন বন্ধ। এই সংস্থার ডিরেক্টরদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। প্রশ্ন উঠছে যে কর্ণাটক সরকার কালো তালিকাভুক্ত করার পরেও এই সংস্থা থেকে স্যালাইন কি করে বিভিন্ন হাসপাতালে যাচ্ছিল? নজরদারি কোথায়? অবশ্যই আমি তোমাকে তো বললাম, সত্যকে যথার্থ সত্য বলে গ্রহণ করছে কিনা মানুষকে তার পরীক্ষা দেওয়া চাই, এইটা ইনভেস্টিগেট করতে হবে। এবং আমার তো বক্তব্য, এখন ইনভেস্টিগেশন করা কেন আসছে দেবদানন্দা? না না, তখনই তো গত 1 মাস ধরে কেন হয়নি? যতদিন না না, এই পরিষ্কার যারা করেছে সেই লোকগুলোকে কেন অ্যারেস্ট করা হচ্ছে? মৃত্যু দায় কার? আরে মৃত্যু দায় তোমাদের আছে, 44 এইটা বলতে পারবেন না, তাই না? এইটাই তো সমস্যা আপনাদের। 22 বছরের একজন মহিলা মারা গিয়েছেন, ভাবুন আপনি। তোমরা যে বন্ডগুলো পেয়েছো, আর কিচ্ছু বলতে হবে না মানুষকে। এক মিনিট দেবনন্দা, আপনার পয়েন্টে শুধু আসছি। দেবনন্দা প্লিজ, আপনার পয়েন্টের সূত্র ডক্টর বণিক দেখুন, খুব একটা দেখুন সরকারের তরফ থেকে একটা কন্ট্রাডিকশনের জায়গা। দেবনন্দা বলছেন যেটা ইনফরমেশন, যে গত নভেম্বরে 44টা ওষুধের সমস্যার কথা জানিয়ে সরকার সতর্ক করেছিল। আপনিও জানেন যে এই 44টা ওষুধের মধ্যে রিঙ্গার ল্যাকটেট স্যালাইন ছিল। তাহলে যদি নভেম্বরে সরকারের তরফ থেকে বলা হয় যে এই 40টা ওষুধের মধ্যেই রিঙ্গার ল্যাকটেট স্যালাইন রয়েছে, যেটার গুণমান নিয়ে প্রশ্ন রয়েছে, প্রায় 2 মাস পর এই ধরনের ঘটনা ঘটে গেল, তাহলে তখনই কেন রিঙ্গার ল্যাকটেট স্যালাইনটাকে আটকানো হয়নি? ডক্টর বণিক, অত্যন্ত প্রাসঙ্গিক একটা প্রশ্ন। ওই যে 44টা ওষুধ এবং সেই ওষুধগুলো কারা কারা প্রস্তুত করছে সুনির্দিষ্টভাবে সেইগুলো দেখিয়ে দেওয়ার পরেও এই বিলম্বের অহেতুক কারণটা জানার আমাদেরও প্রশ্ন থেকে যায়। আমরা বুঝতে পারি না যে ওষুধের মতন প্রয়োজনীয় জীবনদায়ী বিষয় নিয়ে এই গড়িমসি কেন, কার স্বার্থে? আমরা তো মানুষকে সবাইকে বলি যে মানুষকে জীবন ফিরিয়ে দেওয়ার জন্য ওষুধ অত্যন্ত কার্যকরী একটি বস্তু, এবং সেক্ষেত্রে সর্বরকমের সতর্কতা অবলম্বন করা দরকার, এবং সেই নজরদারিটার দায়িত্ব কিন্তু আর কারো না, সরকারের, প্রশাসনের। সেই সরকার এবং প্রশাসন এই জায়গায় যে ঢিলেমি দেখাচ্ছেন, এটা অনতি বিলম্বে দূর করা উচিত। শুধুমাত্র একটা মৃত্যুর কারণ খতিয়ে দেখে এই সমস্যার সমাধান হবে না। গোড়ায় গলদ আমরা এই যে মূলটাতে পৌঁছতে চাই, বিচ্ছিন্নভাবে আইসোলেটেডলি আমরা যদি ভগ্ন স্বাস্থ্যের কারণ খুঁজে বেড়াই, তাহলে আমরা অন্ধের হস্তি দর্শনের মতন হব। ডক্টর হক, এই লেথার্জিটা কেন? এই কাজটা যদি আগে করা যেত, 10ই ডিসেম্বর কর্ণাটক সরকার কালো তালিকাভুক্ত করছে, রাজ্য সরকার পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালকে অর্ডার করছে যে আপনারা ইমিডিয়েট এর উৎপাদন বন্ধ করুন। তারও কয়েক সপ্তাহ পর 7 তারিখে বিভিন্ন সরকারি হাসপাতালে 7ই জানুয়ারি নোটিশ আসছে যে আপনারা এই স্যালাইন ব্যবহার করতে পারবেন না। এত লেথার্জি কেন, এত স্লো কেন? নিশ্চিতভাবে এই কোম্পানির সাথে যোগসাজশ আছে শাসক দলের, কাটমানি হয়তো পায়। এই ঘটনা তো এখন নয়, 1 বছর আগে থেকে এই তদন্তের জন্য দাবি করা হয়েছিল আরজিকর মেডিকেল কলেজে।
হয়তো অভয়াকাণ্ড এরই একটা পরিণতি। তাহলে যে তদন্তের কথা বলা হচ্ছে, স্বাস্থ্য দপ্তর তদন্ত করতে গেছে, আরে যার নামে দোষ সে কী করে তদন্ত করতে পারে? আজকে সিবিআই পুলিশ যে ইনকোয়ারিগুলো আমরা দেখলাম সে তো একই রকম, কোনো তদন্তের নামে প্রহসন চলছে। তাহলে আমরা জুডিশিয়াল ইনকোয়ারি দাবি করেছি মেডিকেল সার্ভিস সেন্টারের পক্ষ থেকে। আমরা জানতে চাই এই যে জীবনদায়ী ওষুধের দাম তার নিয়ন্ত্রণ করা হচ্ছে না কেন? তার দায় তো কেন্দ্র সরকারের, রাজ্য সরকারের দায় নিতে হবে নিম্নমানের ওষুধ কিভাবে সরবরাহ হচ্ছে। তাহলে ডাক্তাররা চিকিৎসা করেন সেখানে দাঁড়িয়ে এই ওষুধের নিম্নমান বা ওষুধের জাল ওষুধ এটাকে নিয়ন্ত্রণ করার দায়িত্ব বর্তায় না ডাক্তারদের উপরে, এর বর্তায় সরকারদের উপরে। তাহলে আমরা বলতে চাই যে অবিলম্বে এর দায় নিতে হবে, আর কবে নয়, এখনই মানুষকে রাস্তায় নামতে হবে, এর বিরুদ্ধে আন্দোলনে শানিত হতে হবে। আমরা আন্দোলনের দ্রুত তাহলে সেন্ট্রাল গভর্নমেন্ট এখানে কি ভূমিকা? আমি একটা কথাই বলি যে সেন্ট্রাল ড্রাগ অথরিটি কি ভূমিকা? দেখুন, অসাধু ব্যবসায়ী এরকম তৈরি করতে পারে ওষুধ মুনাফা পাওয়ার জন্য। তার জন্যই আমাদের ড্রাগস অ্যান্ড কসমেটিক্স অ্যাক্ট আইন আছে, তার জন্য আমাদের সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোল আছে, স্টেট ড্রাগ কন্ট্রোল আছে। আমি আপনাকে একটা তথ্য দিয়ে বলে দিচ্ছি, 2022-23 সালে এই সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোল এরকম 300টা অ্যাকশন নিয়েছে দেশে। সেই অ্যাকশনগুলো কি হয়েছে? প্রথমে শোকজ করেছে, তারপরে অনেক জায়গায় প্রোডাকশন বন্ধ করে দিয়েছে, অনেকে লাইসেন্স কেড়ে নিয়েছে। এটা হচ্ছে পুরো দেশে চলেছে এবং এরকম 400টা প্রতিষ্ঠানে সেখানে তারা ভিজিট করেছে এবং সেখানে আপনি জানেন এই কেন্দ্র সরকারের তরফ থেকে কি করা হয়েছে, রাজ্য সরকারের তরফ থেকে করা হয়েছে, এই তর্ক বিতর্কটা গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হচ্ছে এই ধরনের ওষুধগুলো প্রোডাকশন বন্ধ হয় এবং সঠিক ওষুধ যাতে সাধারণ মানুষ পায়, সাধারণ মানুষ যাতে সুস্থ হয় সেটা দেখা। মহানন্দজি, আমি দ্রুত আপনার কাছে জানতে চাইবো, আপনি দেখুন আমি যে এই প্রতিবেদনটা চালালাম, এই ফ্যাক্টরিতে এবিপি আনন্দ পৌঁছে গেছিল, সেখানে একটা নোটিশ ছিল, যে নোটিশের মধ্যে বলা ছিল যে 11ই ডিসেম্বর থেকে উৎপাদন বন্ধ হয়ে যাচ্ছে। এবার দেখুন 11ই ডিসেম্বর থেকে উৎপাদন বন্ধ হয়ে যাচ্ছে, তার আগে পর্যন্ত যে স্টকগুলো, এই স্টকগুলো যে যে জায়গায় গিয়েছে এটা তো পুরো হিসেব সরকারের কাছে আছে। তাহলে তখনই কি বিষয়টা চেক করা উচিত ছিল না যে এই স্টকগুলো কোথায় গিয়েছে, অতএব ইমিডিয়েট সেটাকে আমি স্টপ করি? না, আমার বক্তব্য যে স্বাস্থ্য দপ্তর কি সমস্ত মেডিকেল কলেজ, সরকারি হাসপাতাল সেখানে নোটিশ পাঠিয়েছিল যে এই কোম্পানির কোনো কিছু ইউজ করা যাবে না? এটা আমার প্রশ্ন রইল, আমি জানি না ডাক্তারবাবুরা বলতে পারবেন। দ্বিতীয় প্রশ্ন, কঠোর শাস্তি দরকার, এটা হত্যা, এটা কোনো অ্যাক্সিডেন্ট নয়। যে কোম্পানির মালিক এই কাণ্ড করেছে তিনি অ্যারেস্ট হননি কেন এখনো? এবং কঠোরতম শাস্তি, আমি যেটুকু জানি যে ক্রিমিনাল অফেন্স ড্রাগস অ্যান্ড কসমেটিক অ্যাক্ট যেটার কথা বললেন 1940, মাত্র 2 বছরের জেল, একটা মানুষের মৃত্যুর বিনিময়ে 2 বছরের জেল হতে পারে না, শাস্তিটা আরো বাড়ানো উচিত। আমি ভুল বলছি, এর মধ্যে আমি সেটা বলে দিই, এটা হচ্ছে ড্রাগস অ্যান্ড কসমেটিক্স যেটা আইন আছে আপনাকে এরকম মৃত্যু হলে সেটা গ্রিভাস হার্টে বিএনএস এর মধ্যে পড়ে, সেখানে কারাদণ্ড থেকে ফাঁসি পর্যন্ত হতে পারে। এই রিঙ্গাল ল্যাকটেড স্যালাইনের গুণমানের প্রশ্ন হচ্ছে, এই রিঙ্গাল ল্যাকটেড স্যালাইন নির্দেশের পরেও কি করে চলছিল, কালো তালিকাভুক্ত সংস্থার স্যালাইন কি করে বিভিন্ন হাসপাতালে ব্যবহার হচ্ছিল সেই বিষয়ে বিতর্ক চলছে, রাজনৈতিক চাপানোতর চলছে, কিন্তু যাদের ক্ষতি হওয়ার হয়ে গেল সেটা তো ক্ষতি হয়ে গেল। প্রসূতির পরিবার বলছে আমাদের তো যা ক্ষতি হওয়ার হলো, এখন আর তদন্ত করে কি হবে? সব থেকে বড় প্রশ্ন হচ্ছে ভবিষ্যতে যাতে এই ধরনের সমস্যা বিপর্যয় আর না ঘটে তার জন্য অবশ্যই সরকারের তরফ থেকে আশু পদক্ষেপ গ্রহণ করার দরকার রয়েছে। এই আলোচনার শুরুতে আপনাদের আরো একটা বিষয় বলেছিলাম যে ভারত বাংলাদেশের মধ্যে সীমান্তে কাঁটাতার দেওয়াকে কেন্দ্র করে যে উত্তেজনা তৈরি হয়েছে সেই সংক্রান্ত বিষয়ে আপনাদের আপডেট দেব। মৌলবাদের অতলে বাংলাদেশ যতই তলিয়ে যাচ্ছে, ভারত সীমান্তে বাড়ছে বাংলাদেশি দুষ্কৃতীদের দাপট। ত্রিপুরার পর এবার মালদা। বাংলাদেশি চোরাচালানকারীদের রুখতে গিয়ে কালিয়াচক সীমান্তে আক্রান্ত হয়েছে বিএসএফ। সীমান্তরক্ষী বাহিনী সূত্রে খবর, পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় আত্মরক্ষায় গুলি পর্যন্ত চালাতে বাধ্য হয় জওয়ানরা। সেই মালদা সীমান্ত এবং আবার সেখানে টার্গেট বিএসএফ। একদিকে ফেন্সিং এ বাধা দিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজেপির উস্কানি, আরেকদিকে চোরাচালান চক্রের সঙ্গে যুক্ত বাংলাদেশি দুষ্কৃতীদের হামলা। নৈরাজ্যের বাংলাদেশে অস্থিরতার আবহে সীমান্তে জোড়া চ্যালেঞ্জ বিএসএফ এর সামনে। সেই সঙ্গে নানাভাবে বাংলাদেশি দুষ্কৃতীদের অত্যাচার বাড়ছে এপারে সীমান্ত ঘেঁষা নিরীহ গ্রামবাসীদের উপর। ধান চাষ করেছিলাম তো নতুন সরকার হওয়ার পর আমি স্প্রে করতে গেছিলাম কীটনাশক দিয়ে, আমি একাই গেছিলাম আর মোটামুটি ওরা 10 জন এসে হাসপাতালে আমাকে তার লেগে পালিয়ে এসে আমি বিএসএফ এর কাছে এসেছিলাম। মালদার কালিয়াচকে নওদা সীমান্তে বাংলাদেশি চোরা কারবারিদের হাতে আক্রান্ত হলো বিএসএফ। বিএসএফ এর দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ার সূত্রে খবর, শুক্র ও শনিবারের মধ্যরাতে হামলার ঘটনা ঘটে। বাংলাদেশি চোরাচালানকারীদের প্রায় 20 জনের একটি সশস্ত্র দল 119 নম্বর ব্যাটালিয়নের পাহারারত বিএসএফ জওয়ানদের উপর হামলা চালায়। বিএসএফ জওয়ানদের চোখে হাই বিম টর্চের আলো ফেলে চড়াও হয় দুষ্কৃতীরা। ধারালো অস্ত্র ও লাঠি নিয়ে হামলা চালানো হয়।
বাংলাদেশি দুষ্কৃতীদের ছত্রভঙ্গ করতে প্রথমে শূন্যের 2 রাউন্ড গুলি চালায় বিএসএফ। তাতেও কাজ না হওয়ায় চোরাচালানকারীদের লক্ষ্য করে 2 রাউন্ড গুলি চালানো হয়, যদিও তাতে হতাহতের কোনো খবর মেলেনি। অন্ধকার ও আমবাগানের সুযোগ নিয়ে গা ঢাকা দেয় হামলাকারীরা। বিএসএফ সূত্রে খবর, ঘটনাস্থল থেকে প্রচুর ফেন্সিডিল, ধারালো অস্ত্র ও একটি হাই বিম টর্চ উদ্ধার করা হয়েছে। এর আগে ত্রিপুরার উনকোটিতে বাংলাদেশের পাচারকারীদের ধরতে গিয়ে দিনে দুপুরে বাংলাদেশি দুর্বৃত্তদের হামলার মুখে পড়েছিলেন বিএসএফ জওয়ানরা। তাদের আগ্নেয়াস্ত্র কেড়ে ধারালো অস্ত্র দিয়ে মারার চেষ্টা করা হয়। সুকান্ত মুখোপাধ্যায়, সমীরণ পাল ও বিটন চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। তন্ময়দা, পরিস্থিতি দিন দিন ক্রমশ ভয়ঙ্কর হয়ে উঠছে। মালদা থেকে কোচবিহার কাঁটাতার দেওয়ায় বিএসএফ বাধা পাচ্ছে, বিজিবি, বর্ডার গার্ড বাংলাদেশ তারা বাধা দিচ্ছে। কোচবিহারে মেখলিগঞ্জে সেখানে সোলার লাইট বসাতে বাধা দিচ্ছে, কারণ সোলার লাইট জ্বললে পরে রাত্রিবেলায় চোরাচালানে অসুবিধা হবে। আর এবার যে সর্বশেষ প্রতিবেদন দেখালাম সেখানে পরিস্থিতি এমন জায়গায় যায় যে বিএসএফ গুলি চালাতে বাধ্য হয়। পরিস্থিতি দিন দিন ভয়ঙ্কর হয়ে উঠছে। দেখুন, এটা হচ্ছে ওরা এই জন্য করছে যে এর মধ্যে এই যে গরু পাচার, এই যে ফেন্সিডিল বলছেন, এটা থেকে প্রচুর ইনকাম আসে, বহু মানুষ এর উপরে ভর করে থাকে। আজকে আপনি বলুন, আমাদের রাজ্যে যে একটা আইন আছে যে রেগুলেশন অফ লাইভ স্টকস, তাতে হচ্ছে বর্ডারের 50 কিলোমিটারের মধ্যে কোনো পশু বাজার করা যায় না। আমাদের রাজ্যে বর্ডারের 50 কিলোমিটারের মধ্যে 83টা গরুর হাট আছে। তাহলে বর্ডারের কাছে গরুর হাট করা হয়েছে কেন? যে ওখানে গরুগুলো নিয়ে যাবে, রাত্রে পাচার করবে, তাতে হচ্ছে শ্রীবৃদ্ধি হবে তৃণমূলের নেতা মন্ত্রীদের। সেই জন্য ওটাগুলো বন্ধ করা হয় না। এর সঙ্গে আরো একটা পয়েন্ট বারবার বিরোধীদের তরফ থেকে অভিযোগ করা হয় যে 50 কিলোমিটার এলাকা বাড়ানোর কথা বলা হয়েছে বিএসএফ এর তরফ থেকে, সেই জমি রাজ্য সরকার দিচ্ছে না। সেই জমি যদি দিত তাহলে আমি একটু বলি, কথা বলে একটুখানি রাজ্য সরকার ওই আইন মানি না। আমি একটা কথা বলি, একটা কদিন আগে আমি পেপারে দেখেছি, খুব লিডিং নিউজ পেপারে বলছে ত্রিপুরা থেকে বলা হচ্ছে, ত্রিপুরার চিন্তা করুন, ওখানে বিজেপি সরকার আছে, ওরা দেখে নেবে। অবস্থা খারাপ, আপনি বিএসএফ মণিপুর বিভিন্ন বিএসএফ একেবারে ত্রিপুরার মুখ্যমন্ত্রী পরিষ্কার বলছে বিএসএফ এর সহযোগের জন্য আমার সীমান্ত রক্ষা করা যাচ্ছে না। ত্রিপুরার মুখ্যমন্ত্রী পরিষ্কার বলেছে। শুধু এখানে কেন, বিএসএফ এর সংখ্যা কমানো হয়েছে। আজকে মণিপুরে বিভিন্ন শত্রুত অঞ্চলে সেখানে পাঠানো হয়েছে। কোথায় গেল? নিয়ে কথা হচ্ছে, কোন দিকে ঘুরছেন আপনি? সেখানে যাচ্ছে না। কোথা দেননি কেন? কেন? আরে কাটা যায় গরু পাচার করবেন বলে অর্থাৎ পরিস্থিতি এমন জায়গায় গিয়েছিল, তর্ক বিতর্ক চলছিল, পরিস্থিতি এমন জায়গায় গিয়েছিল যে বিএসএফ গুলি চালাতে বাধ্য হয়। শুধু তো মালদা নয়, কোচবিহার সীমান্তে, কোচবিহারে মেখলিগঞ্জ সীমান্তেও কাঁটাতার লাগানোর কাজ বন্ধ রয়েছে, থমথমে রয়েছে এলাকা। ওপারে বিজিবির আনাগোনা চলছে, বাংকার বানানো চলছে বলে দাবি এপারের বাসিন্দাদের। পাল্টা ভারতীয় ভূখণ্ডে চলছে বাংকার তৈরির কাজ। দম থাকে গুলি করেন, তবু আমাদের তারবন্দি চলবে এবং চলছে। তারবন্দি আমরা বন্ধ করব না। বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীকে কার্যত চ্যালেঞ্জ ছুটছেন কোচবিহারের মেখলিগঞ্জে ভারত বাংলাদেশ সীমান্তে বাগডোগরা ফুলকাটাবড়ি গ্রামের বাসিন্দারা। তাদের অভিযোগ, ভারতীয় ভূখণ্ড ব্যবহার করে ভারতীয় নাগরিকদের উপর অত্যাচার চালায় বাংলাদেশ। বলছে যে আপনাদের জায়গা দখল করতে আমাদের 4 মিনিট টাইম লাগবে না। একটা ছোট্ট দেশ হয়ে ভারতীয় ভূখণ্ডের উপর দিয়ে ওরা যাতায়াত করে, তারপরও ভারতের উপর ওরা বাটপাড়ি শুরু করতেছে। শুক্রবার এখানেই কাঁটাতার লাগানো নিয়ে উত্তেজনা ছড়ায়। ডান্ডা নিয়ে আসে, কেউ ছোড়া নিয়ে আসে, কেউ অন্য নানা রকম হাতিয়ার নিয়ে আসে মারার জন্য। যখন আমরা বাধা দিলাম তখন একটু এসে কন্ট্রোলে আসছে। বিজেপির সামনেই বলছে যে বিজেপি আছে, বিএমপি কিছু আরো কিছু মনে করো বিজেপির সাথে 4-5 জন বিএমপি নেতা ছিল, ওরা আবার বেশি হুমকি দেয়। 70% ফসল জিও লাইনের ওরা কেটে নিয়ে যায়, গরু ছাগল অন্য কিছু দিয়ে ক্ষতি করে। এটার জন্য আমরা সবাই গ্রামের লোক একসাথে একজোট হয়ে মনে করি 1.5 কিলো থেকে 2 কিলোমিটারের মতো বেড়াকাটা কমপ্লিট করছিলাম। শনিবার কাঁটাতার লাগানোর কাজ বন্ধ ছিল, তার মধ্যেই দেখা যায় সীমান্তের ওপারে লালমনিরহাট জেলায় বাংকার তৈরি করছে বর্ডার গার্ড বাংলাদেশ। কিছুটা দূরে এই যে বাংলাদেশি যে ভূখণ্ড, সেখানে খালি চোখেও দেখা যাচ্ছে যে নীল ত্রিপল দিয়ে তারা সেখানে একটা
বাংকার তৈরি করেছেন এবং স্থানীয় বাসিন্দাদের দাবি যে সকাল থেকেই প্রচুর পরিমাণে সেখানে বর্ডার গার্ড বাংলাদেশের যারা কর্মী তাদেরকে নিয়োগ করা হয়েছে। পাশাপাশি সেই বিভিন্ন ব্যাগে করে কিন্তু অনেক কিছুই নিয়ে আসা হচ্ছে এই বাংকারগুলোতে রাখার জন্য এবং স্বাভাবিকভাবেই এখানকার স্থানীয় মানুষ তারা কিন্তু আতঙ্কিত। তারাও চাইছে যে সীমান্তে নিরাপত্তা বাড়ুক। অতিরিক্ত বিজিবি মোতায়েন করতেছে, এমনকি জিরো ল্যান্ড থেকে 10 ফিট দূরে ওদের ট্রেন করছে। একটা ট্রেন করার পরে দেখছি কিছু কি যে ব্যাগের মধ্যে করে নিয়ে আসতেছে আমরা সঠিক দূর থেকে আর কি চিহ্নিত করতে পারতেছি। এবারে বাংকার তৈরি করছে বিএসএফও, হাত লাগিয়েছেন গ্রামবাসীরাই। এই গ্রামের একাধিক জায়গায় কিন্তু বাংকার তৈরি করছে বিএসএফ, যাতে কারণ নজরদারি এড়াতে না পারে চোরাচালানকারীরা এবং বাংলাদেশিরা। সেই কারণেই কিন্তু এখানে এইভাবেই গর্ত খুঁড়ে গ্রামবাসীদের হস্তক্ষেপে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে এখানে বাংকার বানানোর কাজ চলছে এই দেশ রক্ষার্থে, দেশের জন্য। তা আমাদেরও প্রশাসন বলতেছে ভাই আপনারাও সেফটির জন্য আমাদের কাজটা করে দেন, তাই আমরা কাজ করতেছি। স্থানীয় বাসিন্দাদের দাবি, এর আগে সীমান্ত এলাকায় সোলার লাইট লাগাতেও বাধা দেয় বর্ডার গার্ড বাংলাদেশ। গত 2 সপ্তাহ আগে এই সোলার লাইট লাগানোর কাজ শুরু করে বিএসএফ, কিন্তু গ্রামবাসীদের যেটা অভিযোগ, যখন এই সোলার লাইট লাগানো শুরু হয় ঠিক সেই সময় বিজেপি এবং বাংলাদেশের যারা নাগরিক রয়েছে তারা এসে এখানে হুমকি দিয়েছিল কোনোভাবেই এই এলাকায় আলো জ্বালানো যাবে না। আগে তোরা কি করছিস, এখন আর করা হবে না, এখন আগের বাংলাদেশ নাই, বাংলাদেশ এখন বদলে গেছে। অস্থায়ী সরকার আসার পরে বাংলাদেশ আমাদের বলে কি এটা ধগ্রামটা নাকি বলে বাংলাদেশ নয়, এটা পশ্চিম পাকিস্তান। আমরা যখন সোলার লাইট উঠাইতে আসছি বাংলাদেশের ফৌজ, বিডিআর, ডিএবি ওরা আমাদের উঠাইতে দিবে না, এখানে লাইট লাগানো যাবে না। গ্রামবাসীরা জানিয়েছেন বাংলাদেশের তরফে যতই বাধা আসুক ভারতীয় ভূখণ্ডের খোলা সীমান্তে কাঁটাতার লাগাবেনি তারা। শুভেন্দু ভট্টাচার্য, রাজা চট্টোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। আপনার বইতে হলিস্টিক আছে তো? সাবধান, অনেকে পুরনো প্যাটার্নের বই বিক্রি করছে। আমরাই একমাত্র ভরসা, রায়ো মার্টিন, কোশ্চেন ব্যাংক ইংলিশ ও প্রশ্ন বিচিত্রা। हिंद थर्मल्स फॉर ऑल, बड़े आराम से। নিশ্চিন্তে প্রিন্ট করুন, তাও কালারে, একদম কম খরচে। এপসন ইকোট্যাঙ্ক প্রিন্টার্স, এটা শুধু ফ্যাবুলাসই নয়, একেবারে টেন্টাবুলাস। নতুন বছরে বিয়ের সেরা বেনারসি, একমাত্র ঠিকানা শাহবাবুর আদি ঢাকেশ্বরী। সবচেয়ে শক্তিশালী ক্যাপ্টেন 600 EQR, বাড়ির আসল শক্তি। সবচেয়ে শক্তিশালী ক্যাপ্টেন 600 EQR, বাড়ির আসল শক্তি। সন্তোষ মিত্র স্কয়ার, শিয়ালদা লেবুতলা পার্কে চলছে নবম বছরের খাদ্য মেলা চেটেপুটে। মধ্য কলকাতা ক্লাব সমন্বয় সমিতি আয়োজিত এই মেলার আজই শেষ দিন, চলবে দুপুর 12টা থেকে রাত 10টা। সবার রইল আমন্ত্রণ। তাই নাকি? বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে উইথ বিড়লা ফার্টিলিটি এন্ড আইভিএফ চেইন অফ দ্য ইয়ার ফর ইস্ট। মালদা থেকে কোচবিহার কাঁটাতার দিতে গেলেই বারবার বাধা দিচ্ছে বিজিবি, বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী। উদ্দেশ্য একটাই, ভারতকে হেনস্থা করা, ভারতবাসীদের নানাভাবে জের বার করে দেওয়া। নোবেল শান্তি পুরস্কার জয়ীর শাসনাধীন বাংলাদেশে বিদ্বেষী যেন বীজ মন্ত্র।
আর সেই আক্রোশ থেকে রেহাই পাচ্ছেন না সীমান্তে কাঁটাতারের ওপারে থাকা ভারতীয় কৃষকদের ফসলও। মালদার বৈষ্ণবনগর থেকে অত্যাচারের সেই করুণ ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি। বাংলাদেশে পালাবদলের পর সীমান্তে ভারতীয় গ্রামবাসীদের উপর বাংলাদেশি দুষ্কৃতীদের অত্যাচার বেড়ে গেছে বলে একের পর এক অভিযোগ সামনে আসছে। বর্ডার গার্ড বাংলাদেশের বাধা ঘিরে গন্ডগোলের পর থেকে মালদার বৈষ্ণবনগরের সুখদেবপুরে অরক্ষিত সীমান্তে এখনো কাঁটাতার দেওয়ার কাজ বন্ধ রয়েছে। বিএসএফ সূত্রে খবর, শনিবারও দুদেশের মধ্যে ফ্ল্যাগ মিটিং হয়েছে, কিন্তু এখনো কোনো সমাধান সূত্র বেরোয়নি। বিএসএফ সূত্রে দাবি, সীমান্তের ওপারে 150 গজ এলাকায় যেহেতু বহু ভারতীয় কৃষককে চাষের কাজে যেতে হয়, তাই চটজলদি কোনো পদক্ষেপ তারা নিতে চাইছে না। এ বিষয়ে ধীরে চলো নীতি নেওয়া হচ্ছে। বৈষ্ণবনগরের সুখদেবপুরে সীমান্তের ওপারে 150 গজ এলাকা বরাবর প্রায় 1000 বিঘা চাষের জমি রয়েছে। মোবাইল ফোন ও পরিচয়পত্র জমা রেখে সকাল 7টা থেকে বিকেল 4টে পর্যন্ত সেখানে কৃষিকাজের জন্য চাষিদের যেতে দেয় বিএসএফ। বৈষ্ণবনগর সীমান্তে কাঁটাতার টানাপোড়েনের পর নিরাপত্তার কারণে কয়েকদিন কৃষকদের সেখানে যেতে দেওয়া হয়নি, কিন্তু শনিবার থেকে ফের অনুমতি দেওয়া হয়। এরপর ভারতীয় কৃষকরা জমিতে গিয়ে দেখেন ফসল নষ্ট করে দেওয়া হয়েছে। সামনে যে বর্ডার দেখা যাচ্ছে, বর্ডারের ঠিক ওপারে কয়েকশো কিলোমিটার জুড়ে কিন্তু রয়েছে ভারতবর্ষের এখানকার যারা বাসিন্দা রয়েছেন তাদের জমি, যেখানে মূলত গম চাষ হয়। সোমবার থেকে এই সংঘাতের আবহে কেউই কিন্তু ওপারে নিজেদের জমির দিকে তাদেরকে বিএসএফ যাওয়ার অনুমতি দেয়নি, যেহেতু এই মুহূর্তে অত্যন্ত জটিল রয়েছে পরিস্থিতি। কিন্তু আজকে নিজেদের জমিতে গিয়ে তারা দেখেন যে সেখান থেকে ফসল কেটে নেওয়া হয়েছে, যে পাম্পের মাধ্যমে চাষবাস করা হয় সেই পাম্পও নষ্ট করে দেওয়া হয়েছে। আমরা যে দেখলাম যে আমাদের যেগুলো গম, আমাদের ফসল আছে, গম আছে, তার ভিতরে ওগুলো ব্যাপক পরিমাণে ক্ষতি করেছে। আমাদের যেগুলো পাম্পসেট মেশিনগুলো আছে, ওগুলো যেগুলো স্যালোগুলো আছে, ওগুলো খারাপ করে দিয়েছে। কিভাবে খারাপ করেছে? ভেঙে দিয়েছে, ইট ভরে দিয়েছে, বাঁশ ভরে দিয়েছে। তাছাড়া আমাদের আমের গাছগুলো আছে, আমের গাছগুলো ডালগুলো কেটে নিয়ে চলে যাচ্ছে। বৈষ্ণবনগর সীমান্তে বিজেপি যখন বিএসএফ এর ফেন্সিং এ বাধা দিয়েছিল, তখন সীমান্তরক্ষী বাহিনীর পাশে দাঁড়িয়েছিলেন সুখদেবপুরের গ্রামবাসীরা। গ্রামবাসীদের অভিযোগ, সেই আক্রোশ থেকেও সীমান্তের ওপারে ফসল নষ্ট করা হচ্ছে তাদের। আগে তো অল্প হতো হাসিনা সরকার থাকতে, কিন্তু বর্তমান সরকার যেটা এসে উনি সরকার, ও আসার পর প্রচন্ড পরিমাণে বেড়ে গেছে অত্যাচারটা। আর এই যা গন্ডগোল হলো, এটা মানে ওরা রাগ তুলছে, এখানে কিছু করতে পারে না, কিন্তু আমাদের যেহেতু ফসল আছে ওরা এই রাগটা ওখানে তুলছে। এখন ইন্ডিয়াকে অনেক ধৈর্য দেখাতে হবে, সেই জন্য ধৈর্য ধরে আছেন। কারণ হচ্ছে তাহলে আন্তর্জাতিক দোষারোপ হবে। তুমি তো দূরের কথা, মানুষকে হত্যা করে দিচ্ছে, মানুষকে শেষ করে দিচ্ছে, নিশ্চিহ্ন করে দেবে। সামান্য চাষ করে দিন গুজরান, সেই মুখের ফসলও কেড়ে নিয়ে যাচ্ছে বাংলাদেশি দুষ্কৃতীরা। আতান্তরে সুখদেবপুরের বাসিন্দারা। সুকান্ত মুখোপাধ্যায়, সমীরণ পাল ও বিটন চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। মহানন্দাদি, একটা বিষয় স্পষ্ট, এপার বাংলার মানুষকে একেবারে জেরবার করে দাও সমস্যায় এবং বিএসএফ এর সঙ্গে পায়ে পা লাগিয়ে ঝগড়া করো। আলটিমেটলি সাধারণ মানুষের জীবন এবং জীবিকা চ্যালেঞ্জের মুখে পড়ছে। কাজেই রাজনৈতিক সমস্ত তরজা ভুলে মানুষকে সুরক্ষা কি করে দেওয়া যায় সেটা দেখতে হবে কেন্দ্র এবং রাজ্য সরকারকে। এবং এই যে ধীরে চলো নীতি নিশ্চয়ই প্রয়োজন কূটনৈতিকভাবে, কিন্তু আস্তে আস্তে একটা কড়া বার্তা ইন্টারন্যাশনাল ফোরাম থেকে এবং অবশ্যই দেশের ভেতর থেকেও দেওয়া দরকার যে এই অন্যায়গুলো দিনের পর দিন চলতে পারে না, এবং এই ফেন্সিং আগেই দেওয়া উচিত ছিল, এখন দেওয়া হচ্ছে, ভালো কথা। দেখুন ইউনুস এগুলো করছেন মৌলবাদীদের সমর্থন পাওয়ার জন্য, ভবিষ্যতের ভোটের জন্য। আর এই যে বাংকারের কথা আপনারা বলছেন বাংলাদেশে বানিয়েছে, আর আমাদের তো কিছু না, একটা ড্রোন উড়িয়ে দিলে ওই বাংকার ধ্বংস করতে চলে আসবে। এখনই একটা ড্রোন উড়িয়ে দিলে আমাদের কাউকে যেতে হবে না ওখানে, ইন্ডিয়া সেই ড্রোন আছে। ডক্টর বণিক, এইগুলো কিছু এসে যায় না। ওয়ান লাইনার ডক্টর বণিক। হ্যাঁ, দেখুন কি অদ্ভুত সমাপতন। এই চোরাকালা এবং কালোবাজারি করা লোকগুলো অনুপ্রবেশ করে নিজেদের প্রতিষ্ঠা করতে চায়। আবার আমাদের যে আলোচনাটা শুরু করেছিলাম ওষুধ নিয়ে, ওষুধের কালোবাজারিরাও কিন্তু লাভ এবং লোভ এ দুটোকে অস্ত্র করে নিজেদের অনুপ্রবেশ করতে চাইছে, বাজার ধরতে চাইছে নিজেদের লাভের জন্যে, কেননা তাদের প্রতিষ্ঠা করতে হবে। অদ্ভুত সমাপতন হলো এটা। তাই আমার বলতে চাই, বাংলাদেশে যা ঘটনা ঘটছে সেটা আন্তর্জাতিক রাজনৈতিক বিষয়। সেখানে যারা রাজনীতির লোক তারা ভালো বলতে পারবেন, দেশের সরকার রাষ্ট্রনায়করাই ঠিক করবেন। আমরা শুধু সাধারণ মানুষ হিসেবে একটা কথা বলতে চাই, যে দেশ এবং জাতির মানুষের স্বার্থে সরকারের পাশে দাঁড়ানো দরকার। সরকারই সুনিশ্চিত করতে পারে মানুষের স্বাস্থ্য, সুরক্ষা এবং নিরাপত্তা। দেবদানন্দা, আমার প্রশ্ন হচ্ছে কেন্দ্রীয় সরকারকে আজকে যে ফেন্সিং দেওয়া, যেটুকু বাকি আছে দেওয়ার চেষ্টা করছে, ইচ্ছা
কেন্দ্রীয় সরকার কেন দিতে দিচ্ছে না? কেন্দ্রীয় সরকার কেন তাকে ট্যাকেল করতে পারছে জমি না? দিয়ে বলুন, জমি দেওয়া হয়ে গেছে, বলতে পারছেন? কেন্দ্রীয় সরকার কি এই ইস্যুতে রাজনৈতিক তরজা চলছে, কিন্তু সীমান্তের একেবারে সামনে যে মানুষগুলো থাকেন এপার বাংলায়, সেই মানুষগুলো বিপদে পড়ছেন। তারা যাতে ভবিষ্যতে শান্তিতে থাকতে পারেন তার জন্য কেন্দ্র সরকার কি পদক্ষেপ করে, চোরাচালান অনুপ্রবেশ কি করে বন্ধ করা যায় তার জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করে কেন্দ্র সরকার, অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। আপনাদের সবাই